বলছি যে আজকের যে ইন্টারঅ্যাক্টিভ ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে একজন 34 ইয়ার্স অফ লেডি, সি ইজ এ স্কুল টিচার, সে কনসিভ করেছে, তার 8 উইকস প্রেগনেন্সি হয়ে গেছে, তার 8 উইকস প্লাস প্রেগনেন্সি, তার প্রেগনেন্সিটা ইউটেরাসের ঠিক জায়গায় আছে, তার প্রেগনেন্সিটা লাইভ, মানে প্রেগনেন্ট মেটেরিয়ালটা জীবিত, ওর মধ্যে হার্টবিট রয়েছে এবং সিঙ্গেল বেবি। এইটা ওর এখন বর্তমান স্ট্যাটাস। এবারে এই স্ট্যাটাসে ও এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে 12 সপ্তাহে আমার কি কি কাজ আছে। এই 12 সপ্তাহে কি কি কাজ আছে এই নিয়ে আমি ওর সঙ্গে ডিসকাশনটা করেছি। 12 সপ্তাহে যে কাজটা আছে, 12 সপ্তাহে যে কাজটা আছে তার প্রথম কাজ হচ্ছে এনটি স্ক্যান, আরেকটা কাজ হচ্ছে মার্কার টেস্ট, তাকে বলে ডাবল মার্কার। এই ডাবল মার্কার টেস্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই দুটোর মাধ্যমে আমরা যেটা আমরা খুঁজতে চেষ্টা করি সেটা আমরা চেষ্টা করি প্রেগনেন্সিটা ডাউন সিনড্রোম কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। ডাবল মার্কারে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, এনটি স্ক্যানও যদি নর্মাল রিপোর্ট আসে তাহলেও কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ডাবল মার্কারে যদি দেখা যায় যে রিপোর্টটা পজিটিভ এসে গেছে, তখন আমাদেরকে কি কি করতে হবে এইটা নিয়ে ওর সঙ্গে একটা ডিসকাশন আছে। ওকে আমরা মোটামুটি বলে দিয়েছি যে যদি পজিটিভ হয় তাহলে আমাদেরকে সিভিএস করতে হবে, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, কিংবা অ্যামনিওসেন্টেসিস করে আমাদেরকে জেনেটিক স্ট্যাটাসটা আমাদেরকে দেখে দিতে হবে বাচ্চাটার। আর আরেকটা জিনিস বলে ডিসকাস করেছি, সেটা হচ্ছে এনআইপিটি, নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট। এইটার উপরে আজকের ডিসকাশন আছে। যারা এই ব্যাপারে জানতে চাইবে, কিংবা আমিও যেসব পেশেন্ট দেখব যাদের 12 সপ্তাহের কাছাকাছি আসছে, তাদের লেসন মানে জানবার জন্য এই ভিডিওটা দিচ্ছি। এখন দেখো, ব্যাস এতটাই, এইখানে বক্তব্য শেষ করছি, বাকিটা আমার ইন্টারঅ্যাক্টিভ ভিডিওতে শুনতে থাকো। ওকে, বাই। হ্যাঁ বলুন ম্যাডাম, বলার কি আছে শুনি। একটু জোরে বলো, না শুনতে হবে না। আচ্ছা, আমার তো 8 উইকসের রানিং প্রেগন্যান্সি চলছে। 8 উইকসের প্রেগন্যান্সি রান করছে, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার 12 সপ্তাহেরটা আসতে চলেছে। তার আগে আপনি বলেছেন কিছু কাজ আছে, তো সেই সম্বন্ধে একটু জানতে চাই, কি করতে হবে, কিভাবে নিজের কেয়ার করব। হ্যাঁ ঠিক। তোমার বয়সটা কত জানো? 34। এর বয়স হচ্ছে 34, ঠিক আছে। এর আপাতত একটা প্রেগন্যান্সি রয়েছে যেটা অলরেডি 8 উইক প্লাস হয়ে গেছে। 8 উইকস প্লাস হয়ে গেছে বলে আমি আগেও বলেছি যে ওর 12 সপ্তাহের মাথায় কিছু কাজ আছে। তো 12 সপ্তাহের মাথায় একটা মেয়ের ক্যারি করলে তাকে কি কি ব্যাপারে সচেতন হতে হবে সেটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখন একটা জিনিস
পরিষ্কার করে বলে দিই, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে আলট্রাসোনোগ্রাফি একটা বিরাট বড় রোল পালন করে। এই আলট্রাসোনোগ্রাফির জিনিসটা কি, এইটা একটু আগে থেকে জানলে ভালো হয়। দেখো, আলট্রাসোনোগ্রাফি একটা মজার জিনিস। আমাদের পুরো পৃথিবীতে যত জিনিস আছে আর কি, এটাকে টোকা মারলে একরকম হবে, এটাকে টোকা মারলে একরকম হবে, এটাকে টোকা মারলে একরকম হবে, এটাকে টোকা মারলে আরেক রকম হবে। তারপরে আমি যে কোনো জিনিসেই টোকা মারি, তার যে ইকোটা হচ্ছে ডিফারেন্ট। তার মানে আমার একটা মানুষের পেটের চামড়া, তার নিচের ফ্যাট, তার নিচের নাড়ি ভুঁড়ি, তার নিচের জল ভর্তি টিউমার, কিংবা তার নিচে জলের মধ্যে ভেসে থাকা বাচ্চা, বা তার মেরুদণ্ডটা, এই সমস্ত স্ট্রাকচারের উপরে আমি যদি উপর থেকে কোনো একটা সাউন্ড পাঠাই, সাউন্ড, তার যে ফেরত সাউন্ডটা ব্যাক করে আসে, তাকে আমরা কি বলি? ইকো। ইকো। ইকো জিনিসটা কি? দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে তুমি যদি চিৎকার করো, তাহলে এই আওয়াজটা এখান থেকে ব্যাক করে আসে, দ্যাট ইজ কল্ড ইকো। তো এখানেও আমি যদি সাউন্ড পাঠাই, এই সাউন্ডটা, তার ইকোটা ডিফারেন্ট ওয়েভে ফেরত আসে। এবারে আলট্রাসাউন্ড মেশিন কি করে? একটা আলট্রাসাউন্ড পাঠিয়ে তার ইকোটাকে রিসিভ করে, শরীরের মধ্যে যে ইকোটাকে রিসিভ করে, এই ইকোজেনিক সাউন্ডটাকে মেশিনটা ফটোজেনিক ওয়েভে এটাকে ট্রান্সফার করে ফেলে কম্পিউটার। এই ফটোজেনিক ওয়েভে ট্রান্সফার করে অ্যানালাইজ করলে স্ট্রাকচারগুলোর ছবি এসে যাবে। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, এটাই আমরা দেখি। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। যেমন আলট্রাসোনোগ্রাফিতে ক্রস সেকশন ছবি আছে। একটা হাতের যদি আমি আলট্রাসোনোগ্রাফি করি, হাতের স্কিনের মার্জিনটা আসবে, এইখানে যেহেতু দুটো হাড় আছে, দুটো বোন আছে, এখানে দুটো বোনের ছবি এসে যাবে। এটা কিন্তু হাতের আলট্রাসোনোগ্রাফি, দেখলে বোঝা যাবে না এটা কি জিনিস। তো যাই হোক, এটা যারা বোঝার তারা বোঝে। মেন ব্যাপারটা যেটা বলতে চাইছি, যে ইউএসজিটা কোনো রে নয়। যেহেতু ইউএসজিটা রে নয়, সেহেতু ইউএসজিটা প্রেগন্যান্সিতে সেফ। আমরা যখন ডাক্তারি শুরু করেছি তখন ইউএসজির এত প্রচলন ছিল না। এক্সরের প্রচলন ছিল, কিন্তু এক্সরে ক্যালকুলেশন ছিল 28 সপ্তাহের পরে এক্সরে অ্যালাউ ছিল। 28 সপ্তাহের আগে এক্সরে করলে পরে বেবির বোন ম্যারো ক্যান্সারের সম্ভাবনা, এগুলো লিউকিমিয়া, এগুলো সম্ভাবনা বেশি ছিল বলে ওটা অলরেডি অবসলেট, যার জন্য আলট্রাসোনোগ্রাফি চলে এসেছে। আমি এত বকবক করছি এই কারণে যে আমাদের 12 সপ্তাহের মাথায় কিছু কাজ আছে। কি কাজ আছে? কাজ হচ্ছে, এক হচ্ছে তুমি এজেড লেডিদের একটা অন্য সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে যে ডাউন সিনড্রোম বলে একটা বস্তু আছে, এইটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবারে ডাউন সিনড্রোম একটা ক্রোমোজোমাল প্রবলেম, যেখানে বেবিটা অ্যাবনর্মাল হয়, এটা অন্যরকম হয়। ভ্যাবলাকান্ত ও অটিজম থেকে শুরু করে আরও অনেক কিছু হয়। এবং ওই ধরনের বেবি সারা লাইফ ক্যারি করা একটা পানিশমেন্ট। যারা একটু এজেড গ্রুপ এবং প্রথম মা হচ্ছে, তাদের ওভারি থেকে যে ওভামটা বেরায়, এই ওভামটার একটুখানি প্রবলেম থাকে। তার থেকেই ডাউন সিনড্রোম, পাটাউ, PATAU, পাটাউ আর এডওয়ার্ড, এই 3 রকম ক্রোমোজোমাল প্রবলেম আসে। এই প্রবলেমটা ডিটেক্ট করতে গেলে 12 সপ্তাহের মাথায় একটা ইউএসজি করতে হয়, তাকে বলে
এনটি স্ক্যান, আচ্ছা নিউরাল ট্রান্সলুসেন্সি স্ক্যান। এই এনটি স্ক্যানের মাধ্যমে, স্ক্যান মানে ইউএসজি, হুম, আমি আগে বলছি ইউএসজিটা সেফ। হুম, এই স্ক্যানের মাধ্যমে আমরা কতগুলো জিনিস দেখি, ডাউন সিনড্রোমের কতগুলো খুঁত আছে, স্পেশাল খুঁত। তাদের নেজাল বোন তৈরি হয় না, তাদের ঘাড়ের কাছে টিস্যু একটু বেশি থাকে। তো এইগুলোর মাধ্যমে একটা প্রাথমিক একটা আভাস আমরা পেতে পারি যে দেয়ার মে বি এ চান্স অফ হ্যাভিং এ ডাউন বেবি। অ্যান্ড ডাউন বেবি হলে হাউ টু কনফার্ম, কীভাবে কনফার্ম করতে হবে? ডাউন বেবি হতেই পারে, অনেকেরই হয়। হুম, সেটা কনফার্ম করতে গেলে 12 সপ্তাহের মধ্যে আমরা একটা কাজ টেস্ট করি, সেটাকে বলে ডাবল মার্কার। আচ্ছা এই ডাবল মার্কার টেস্টটা হচ্ছে একটা ব্লাড টেস্ট, একটা ব্লাড টেস্ট, মায়ের ব্লাড টেস্ট। মায়ের ব্লাড টেস্টের মাধ্যমে হুম, আমরা সাসপেক্ট করতে পারবো যে এরকম কোনো- বেবিটার কোনো ডাউন সিনড্রোম আছে কিনা। ডাবল মার্কার টেস্টে তিনটে ক্রোমোজোমাল স্টাডি দেখে, 13, 18 আর 21। এই 21-এর ক্রোমোজোমে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে বুঝতে হবে এর ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা আছে। ধরো ডাউন সিনড্রোমে এই ডাবল মার্কারে 21 এটাতে পজিটিভ চলে এসেছে, রিপোর্ট পজিটিভ এসে গেছে, তখন কি করণীয়? তখন কি করণীয়? গুড কোশ্চেন। তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে যে একটা টেস্ট করতে হয়, অনেকগুলো টেস্ট করে। কোরোনিস ভিলাস একটা বায়োপসি করা হয়, সিভিভে কোরোনিক ভিলাসের একটা বায়োপসি করে, কিংবা অ্যামনিওসেন্টেসিস, AMNIOCENTESIS, অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে। অ্যামনিওসেন্টেসিস প্রসেসটা কি? অ্যামনিওসেন্টেসিস হচ্ছে একটা মেয়ে শুয়ে আছে, পেটে একটা বাচ্চা আছে, হুম, এখানে একটা আলট্রাসোনোগ্রাফি লাগিয়ে একটা স্ক্রিন করে দেওয়া আছে, আর ওই স্ক্রিনের মধ্যে আমরা এখান থেকে একটা সুচ ঢোকাবো, সুচ নিডল হুম, সেফলি। এখানে ধরো এখানে পরিষ্কার দেখা যাবে আলট্রাসোনোগ্রাফিতে যেখানে বেবিটা শুয়ে আছে, এটা প্রেগনেন্সি, এটা বেবিটা পড়ে আছে, এইখানে বেবিটার জল আছে। এবারে আমরা এইখান থেকে আমরা পিন আপ করে নিডল থেকে বেবির জলটাকে আমরা একটা সিরিঞ্জের মধ্যে কালেক্ট করে নেব। ওই জলে ওই ফ্লুইডটা টেস্ট হবে, ওই ফ্লুইডটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড বলে। হ্যাঁ, আর ওই ফ্লুইডের মধ্যে এই বেবির কিছু সেল থাকে, কারণ আমাদের চামড়া থেকে সবসময় কিছু সেল খসে যাচ্ছে, হুম, খসে যাচ্ছে। তো বেবির জলের মধ্যেও বেবির সেল থাকে, আচ্ছা, ওই সেলকে তুলে জেনেটিক অ্যানালিসিস করা, তাতে আমরা ক্রোমোজোমাল স্টাডি করে টের পেয়ে যাব, কনফার্মড হয়ে যাব যে বেবিটা ডাউন সিনড্রোম আছে কি না। ইজ ইট ভেরি সিম্পল থিং? বলো তো ওদিকে দেখিয়ে, ইজ ইট ভেরি সিম্পল থিং? না, এটা সিম্পল মানে সিম্পল নয়। কেন সিম্পল নয়? একটু টেনশনের ব্যাপার। না, টেনশন শুধু না, তোমার একটা 14 সপ্তাহের প্রেগনেন্সিতে আমরা নিডল গাঁথছি, এটা একটা ব্যাপার তো না, এটা ইনভেসিভ। ইনফেকশন ঢুকে যেতে পারে, আরও অনেক কিছু হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, অনেক কিছু ব্যাপার থাকে। ইউজুয়ালি হয় না, কিন্তু দেয়ার ইজ এ চান্স, পসিবিলিটি তো আছে রে বাবা। কাজে অ্যামনিওসেন্টেসিস হচ্ছে একটা ইনভেসিভ মেথড, ইনভেসিভ মেথড। এতে আমরা একদম যদি কনফার্ম হয়ে যাই যে ডাউন বেবি রয়েছে, তখন পার্টিকে বলতে হবে, তাকে তার অপশনে দিতে হবে যে ভাই তোর বাচ্চা এরকম ডাউন হয়ে আছে, তুই কী করবি, রাখবি না ফেলবি, তাই না? আরও একটা পরীক্ষা আছে, তাকে বলে NIPT, এটা নন ইনভেসিভ টেস্ট। এটা অনেক সময় আজকাল খুব বেশি করা হচ্ছে, NIPT করা হয়। তো NIPT-তে ইনভেসিভ নয়, এটা নন ইনভেসিভ, এটা মায়ের ব্লাড নিয়েই, মায়ের ব্লাডের মধ্যে কিছু ফিটাল সেল ঢুকে যায়, ফিটাল মানে বাচ্চা, তো ফিটাল সেল কিছু মায়ের ব্লাডে থাকে। এখানে যেরকম আমরা ফিটাল সেলটা অ্যামনিওটিক ফ্লুইড থেকে কালেক্ট করলাম, ওটা ব্লাড থেকে কালেক্ট, হ্যাঁ, কিংবা কোরিওনিক ভিলাস বায়োপসিতে কী করা হয়? কোরিওনিক ভিলাস বায়োপসিতে ইউটেরাস, ভেজাইনা, এইখান থেকে নিডল করে এই যে প্রেগনেন্সি যে টিস্যু আছে সেখান থেকে নিডলে অ্যাসপিরেট করে
টেনে নিয়ে সেই টিস্যুকেও আমরা অনেক সময় ব্যবসা করতে পারি। এটাতেও অ্যাবর্শন হওয়ার চান্স আছে, তবে এটা সাধারণত 12 সপ্তাহের একটু আগে করা হয়, আর অ্যামনিওসেন্টেসিস 12 সপ্তাহের পরে করা হয়। যদি আমরা কি মানে যখন ডাউট হচ্ছে আমাদের যে মানে কনফার্ম হবে তারপর তো এই কোনটা? টেস্টটা এই এনআইপিটিটা প্রথমে এন্টি স্ক্যান, হ্যাঁ এনটি স্ক্যান তারপরে ডাবল মার্কার। ডাবল মার্কের পজিটিভ হলে তখন তোমার আইদার আমরা এনআইপিটি করতে পারি কিংবা অ্যামনিওসেন্টেসিস করতে পারি, সেটাই মানে যে কোনো একটা করতে পারি, যে কোনো একটা করতে পারি। করে আমরা ব্যাপারটা আমরা নিশ্চিন্ত হব যে এর ওই ঝঞ্ঝাটটা আছে কিনা। এটা হচ্ছে 12 সপ্তাহের হিরো। এটা সাধারণত এটা অল্প বয়সী মেয়েদের খুব একটা দেখা যায় না, কিন্তু মোর দেন 30দের দেখা যায়। তবে ইদানিং আমরা অল্প বয়সী মেয়েদেরও ডাউন সিনড্রোম পজিটিভ পাচ্ছি। লাইফস্টাইল যে চেঞ্জেস হচ্ছে সেই জন্য হতে পারে। এখন তো ওয়েদার কিসের জন্য? লাইফস্টাইল হতে পারে। মেন কথা তো কোনো জল মানে 1200 একটা এজেড মাদারের ওভামের কোয়ালিটির উপরে সম্পূর্ণ ব্যাপারটা, আর তো কোনো ব্যাপার নেই। আজকে তো তুমি কি কর, তুমি তো স্কুল টিচার, বিয়েও করেছো ধীরে পড়াশোনা করে দেখেছো, তোমাদের এটা প্রায় অবধারিত। এটা এই প্রবলেম ফেস করা খুব লাইটলি, অথচ তোমাদের একটা সুস্থ বাচ্চা চাই, কাজে এইগুলো গুরুত্ব দিতেই হবে। এই হচ্ছে ব্যাপার। তা এখন তোমার কাজ হচ্ছে, তাহলে আমি এখন যেটা অ্যাডভাইস করব সেটা বলে দিলাম, ডাবল মার্কার অ্যাডভাইস করব, এনটি স্ক্যান অ্যাডভাইস করব, এবং তুমি তোমার খাবার দাবার কী করবে, খাবার দাবার ব্যাপারেও আরেকদিন বলে দেবো। একটা জিনিস মনে রাখবে যে এখন তোমার যতটা সম্ভব যা ভালো লাগে খাবে। আমার যেমন একটু ওজন কম আছে, ওয়েট কম আছে, সেক্ষেত্রে মানে যেসব মাদারদের ওয়েট কম থাকবে সেক্ষেত্রে কি কিছু এফেক্টেড হতে পারে? না, ওয়েট কম বেশির সঙ্গে খুব বেশি সম্পর্ক নেই। ওয়েটের ব্যাপারে যেটা গাইডলাইন আছে সেটা অন্য একটা ডিসকাশন নিশ্চয়ই হবে, একদিনে সব হবে না। একটা প্রেগন্যান্সি 40 সপ্তাহ তো 20 সপ্তাহ 20 সপ্তাহ। দেখো, প্রথম 20 সপ্তাহে একটা বেবির ওজন হয় 300 গ্রামের মতো। একটা প্রেগন্যান্সিতে প্রথম 20 সপ্তাহের বাচ্চার ওজন হয় 300 গ্রাম। পরের 20 সপ্তাহে সেই বাচ্চাটার ওজন হয়ে যায় 2 কেজি 700 থেকে 3 কেজি। তাহলে খাবারের চাহিদা একটা মেয়ের কোন সময় বেশি? সেকেন্ড ফেজটাতে। কাজে ফার্স্ট ফেজটাতে অত ওরিড হওয়ার কিছু নেই। কেন নেই না, ফার্স্ট হাফে যে মাংসপিণ্ডটা তৈরি হচ্ছে তাকে সুস্থভাবে তৈরি হতে হয়, তাকে আগে ক্লাসিফাইড হতে হয়। অর্গানোজেনেসিস বলে একটা শব্দ আছে, ORGANOGENESIS। অর্গানোজেনেসিস মানে কি? অর্গান তৈরির সময়। অর্গান মানে হাত বা মাথা মুন্ডু এইসব। কাজে এই অর্গানোজেনেসিস হতে হতে 16 থেকে 18 সপ্তাহ লেগে যায়। তো জিনিসটার আগে গঠনটা তৈরি হোক, 16 থেকে 18 সপ্তাহ অবধি এর অর্গানোজেনেসিস হলো, অর্গান মাংসপিণ্ডটা ক্লাসিফাইড হয়ে গেল। এবার ওই সময়ের মধ্যে আমরা সব খুঁজে নেব যে এর এই যে ডাউন আছে কিনা। এরপরে অ্যানুয়াল স্ক্যানের গল্প হবে, সেটা 19 সপ্তাহের মাথায় হবে। তো অর্গানোজেনেসিস কমপ্লিট হবে, এরপরে বাড়বে, এরপরে এর সাইজে বাড়ার কথা। সাইজে বাড়তে বাড়তে এটা কত সপ্তাহ অবধি সাইজে বাড়বে? কাজে 19 সপ্তাহের পর থেকে মানুষটার খাবারের প্রয়োজন আছে। কি কি খাবে না খাবে সেটা পরের বারে আরেকটা এতে হবে, এপিসোডে হবে। একটা এপিসোডে পুরোটা হবে না, অত মানুষ নিতে পারবে না, ধাপে ধাপে নেওয়াই ভালো। কাজে আমি এটা সেকেন্ড পার্ট করছি, থার্ড পার্টে খাওয়া দাওয়া নিয়ে কথা হবে। অ্যানুয়াল স্ক্যান এবং খাওয়া দাওয়া থার্ড পার্টে আমি অবশ্যই করবো। যদি তুমি আসো তোমাকে নিয়েই করবো। আচ্ছা ঠিক আছে। তো 19 সপ্তাহ অবধি আমার জিনিসটা তৈরি হচ্ছে। 19 থেকে ধরো 34 সপ্তাহ অবধি এটা বৃদ্ধি হবে, বহরে বাড়বে। তখন তোমাকে ভালো করে খেতে হবে। বলো তো, আফটার 34-35 উইকস এর পরে কি পরিবর্তনটা হয় বলো? এরপরে তো মানে লাস্ট দিকটাতে বেবির লাস্টে কি হতে পারে বলো? লাস্টে
আচ্ছা, বেবির মুভমেন্টটা হয় বলে? নো, মুভমেন্ট তো তোমার ওই 19 সপ্তাহের পর থেকেই পেয়ে যাবে। আচ্ছা, বেবি মুভমেন্টটা ওই অর্গানগুলো তৈরি হওয়ার পর থেকে 19-20 সপ্তাহ পর থেকে অনুভব করতে পারবে। কিন্তু এই সময়টা কি আছে, আমি কি বললাম 1 থেকে 16 হচ্ছে কনস্ট্রাকশন, পরিকাঠামো তৈরি হচ্ছে রাস্তা। এরপরে 16 থেকে 35 বা 36 এই সময়টা হচ্ছে ও গ্রো করছে। তারপরে কি হচ্ছে? ম্যাচুরিটি ঠিক আসার আগেটাতে? না না, বলছি একটা কম্পিউটার সিপিইউ অ্যাসেম্বল করতে হয়। কীভাবে অ্যাসেম্বল করতে হয়? তোমাকে একটা বক্স কিনতে হয়, মাদারবোর্ড কিনতে হয়, র্যাম কিনতে হয়, তারপরে তোমার আরও অনেক কিছু যে পাঁচগুলো স্লটের যে বসানো সেগুলো সব কিনতে হয়। তো এইগুলো সব তুমি সাজালে, একটা সিপিইউ সাজালে, মনিটরের সঙ্গে কন্ট্যাক্ট করলে, ঠিক আছে? কিন্তু সিপিইউটা কি রান করবে? কেন রান করবে না? সফটওয়্যার দিতে হবে। তাহলে ওটাতে সব একটা সিপিইউর সঙ্গে কম্পিউটার লাগিয়েছো, এবারে সফটওয়্যার দিলে তবে কম্পিউটারের মধ্যে রান করবে সব ফিচার্স। প্রেগনেন্সিটাও প্রায় ওই একই আইডিয়া। প্রেগনেন্সিটা হচ্ছে যে একটা বাচ্চা তৈরি হলো, সে বেড়ে উঠলো, এরপরে 35 থেকে 36 সপ্তাহের মাথায় তাকে কিছু সফটওয়্যার ঢুকতে হবে। কি সফটওয়্যার ঢুকতে হবে? একটা হচ্ছে তোকে বেরোতে হবে, আউট হতে হবে। আউট হয়ে তোকে কি করতে হবে? তোকে রেসপিরেশন নিতে হবে, শ্বাস নিতে হবে, তারপরে তোকে কাঁদতে হবে। 3 নম্বর হচ্ছে তোর বডি টেম্পারেচার মেনটেন করতে হবে। 4 নম্বর হচ্ছে তোকে গিলতে হবে, খাবার গিলতে হবে, মানে শাক করতে হবে, মাদার্স মিল্ক গিলতে হবে। 5 নম্বর হচ্ছে তোকে পটি করতে হবে, ইউরিন করতে হবে। তাহলে এই জিনিসগুলো ওকে শিখে বেরোতে হবে। এইগুলো ওকে শিখে বেরোতে হবে। কি শিখে বেরোতে হবে বললাম? তোকে আউট হতে হবে, তোকে বেরিয়ে কেঁদে রেসপিরেশন, ফুসফুসের কাজকর্ম শুরু করে দিতে হবে, তোর বডি টেম্পারেচার মেনটেন করতে হবে, তোকে খেতে হবে, তোকে পটি করতে হবে, তোকে ইউরিন করতে হবে। এই সফটওয়্যারগুলো ওই জাস্ট প্রিমেচুরিটি পার হবে এবং তারপরে ইনস্টল হবে। ওইগুলো ইনস্টল হয়ে গেলে তবে তুমি বেরাও, তুমি ভালোভাবে টিকে যাবে। ওইগুলো যদি না শিখে এসেছো তাহলে কি হবে? প্রিমেচুর বাচ্চা হবে। তাহলে প্রিমেচুর বাচ্চাকে আমরা কি করি? প্রিমেচুর বাচ্চাকে আমরা ওয়ার্মারে রাখি বডি টেম্পারেচার কন্ট্রোলের জন্য। আমরা ফ্লুইড দিয়ে রাখি, যেহেতু তখন ও খেতে পারে না, তাই না? আর তাছাড়া আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয় যাতে করে ইনফেকশন ইমিউনিটিটা কম থাকে। এইভাবে ওকে কিছুদিন সময় দিলে ওর নির্দিষ্ট টাইম কোটা পার হয়ে গেলে ও বাইরে থাকতে এই সফটওয়্যারগুলো ওর ডেভেলপ করে যাবে এবং খেতে পারবে, পায়খানা বাচ্চা সব করতে পারবে। এটা আমার মেশিনে করার চাইতে শিখে আসা বেশি ভালো হবে। তাই আমাদের যেটা প্রেগনেন্সির মেন গুরুত্ব, ফার্স্ট 20 সপ্তাহের মধ্যে শুধু আমাদেরকে জানতে হয় যে আমি ঠিক ট্র্যাকে আছি কিনা। হয়েছে? আজকে দিদিমণিকে পড়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। নিরস সাবজেক্টের উপরে, মানে নিরস যে কোনো ম্যাটার, তার উপরে লেখালেখি মানুষ বাধ্য হয়ে পড়ে। এমনিতে পড়তে চাইবে না। তেমনি নিরস বস্তুর উপরে লেকচার দিচ্ছে কেউ, সে ভিডিওতেই হোক আর মঞ্চেই হোক, সেটাও শ্রোতাদের খুব একটা আকর্ষণ করে না। সেসব দেখতে দেখতে কিংবা পড়তে পড়তে মানুষের ঘুম পেয়ে যাবে। এই কারণে সাবজেক্টটাকে যদি মানুষকে গেলাতেই হয়, সেটাকে এমনভাবে উপস্থাপিত করতে হবে
যাতে মানুষের অ্যাটেনশনটা নষ্ট না হয়। ছাত্র পড়ানোর ব্যাপারেও আমার ধারণা ছাত্রদের অ্যাটেনশন ধরে রাখার জন্য শিক্ষকদের সচেতন থাকা উচিত। তার জন্য তাদেরকে নানান রকম ইনোভেটিভ মেথড আবিষ্কার করতে হবে। আমি ঠিক ওই ধান্দায় আছি। এখানে এই যে 12 সপ্তাহের মাথায় কী কী করতে হবে না করতে হবে তার উপরে যে ভিডিওটা দিলাম, সেটা আমার এই উদ্দেশ্যটাকে কতখানি সফল করতে চলেছে সেটা আমি এখন জানবো কী করে। তার একটাই উপায়, এই যদি তোমাদের লাইক এবং কমেন্ট এর মাধ্যমেই আমি একমাত্র জানতে পারবো। ভালো লাগুক, খারাপ লাগুক, বিরক্ত হও, খুঁত ধরো, ভুল ধরো, সংশোধন করো, যাই করো, কমেন্ট করে আমাকে জানাও। ভীষণ খুশি হব, ভীষণ খুশি হব। এইরকম শিক্ষামূলক ভিডিও আমি হয়তো আরও পোস্ট করব। আমার ইউটিউবে তো কিছু কাজের আর কিছু অকাজের ভিডিওতে লোড হয়ে যাচ্ছে। অকাজের ভিডিওটা দেখো না দেখো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওটা আমার ব্যক্তিগত আনন্দের জন্য পোস্ট করি। ঘরে বসে বসে বড় টিভিতে চালিয়ে দেখি, যে ছেলের বিয়েই হোক আর বেড়াতে যাওয়াই হোক। কিন্তু এইগুলো মানুষের কাজে লাগবে বলে করি। যদি কাজে লাগে তাহলে তোমরা একটু দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রিপশানের মধ্যে রাখো, যাতে করে আমি যখনই কিছু না কিছু পোস্ট করি তোমাদের যাতে নজরে আসে। তাহলে আজকে এবারে 12 সপ্তাহের উপরে হলো। এর পরেরটা কোন সাবজেক্টের উপরে করব এখনও ঠিক করিনি। করে আমি নিশ্চয়ই আবার ফেসবুকে জানিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। থ্যাংক ইউ।